হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্স। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 9, দ্যাট ইজ মেরিন ক্লেমস। তো চলো পড়ে নেওয়া যাক। তাহলে এই চ্যাপ্টারে আমরা জানবো যে কি কি ধরনের মেরিনে ইন্স্যুরেন্স ক্লেমস হতে পারে। প্রথমে একটা ক্লেম হতে পারে, সেটা হচ্ছে টোটাল লস ক্লেম। এবার টোটাল লস ক্লেমের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল টোটাল লস আর একটা হতে পারে কনস্ট্রাকটিভ টোটাল লস। অ্যাকচুয়াল টোটাল লস কাকে বলবো আমরা? when the subject matter is physically destroyed, when it loses its kind or species, when the ship and cargo is captured in war, when the ship or cargo is missing. তাহলে অ্যাকচুয়াল টোটাল লস কি কি ক্ষেত্রে হতে পারে? যখন একটা সাবজেক্ট ম্যাটার টোটালি ফিজিক্যালি ডিস্ট্রয়েড হয়ে গেছে, তখন সেটাকে টোটাল লস হয়ে গেছে। অথচ হতে পারে যে সেটা কোনো রকম ফিজিক্যালি ডিস্ট্রয় হয়নি, সেটা অ্যাজ ইট ইজ আছে, কিন্তু তার যে ক্যারেক্টার বা তার যে নেচার, তার যে কাইন্ড, সেটা আর নেই, সেটা তার ধর্মটা নষ্ট হয়ে গেছে। আর একটা হতে পারে যে when the ship and the cargo is captured in war, যখন কোনো জাহাজে সেই কোনো একটা ওয়ারের কারণে সেই জাহাজ এবং হয়তো পুরো কার্গোটাকেই ক্যাপচার করে নেওয়া হচ্ছে, তখন সেটাকে টোটাল লস হিসাবে মনে করা হবে। আর একটা হচ্ছে দ্য শিপ অর কার্গো ইজ মিসিং, যদি শিপ এবং অথবা কার্গোটা যদি হারিয়ে যায়, তাহলে সেটাও হবে অ্যাকচুয়াল টোটাল লস হিসেবে ধরে নিতে হবে। আর একটা আমরা পড়লাম কি কনস্ট্রাকটিভ টোটাল লস। কনস্ট্রাকটিভ টোটাল লস কখন হবে মনে করা হবে? when the actual total loss of the goods appears to be unavoidable, when the expenditure to save or repair the subject matter exceeds the total sum insured. তাহলে যদি একটা সাবজেক্ট ম্যাটার হয়তো ফিজিক্যালি বা কোনো রকমভাবেই সেটা ডিস্ট্রয়েড হয়নি, সেটা অ্যাজ ইট ইজ আছে, কিন্তু সেটা এমন একটা জায়গায় রয়েছে বা এমন কন্ডিশনে রয়েছে, সেটাকে আবার ফিরিয়ে আনতে বা সেটাকে আবার রিকন্ডিশন করতে দেখা যাচ্ছে যে যে এক্সপেন্সটা হবে সেটা তার সাম ইনসিওর্ডের থেকে বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তখন সেটাকে কনস্ট্রাকটিভ টোটাল লস হিসাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়। এটা হচ্ছে টোটাল লস। আর একটা ক্লেম হতে পারে, সেটা হচ্ছে পার্টিকুলার অ্যাভারেজ। কাকে বলছে পার্টিকুলার অ্যাভারেজ? পার্টিকুলার অ্যাভারেজ ইজ পার্শিয়াল লস আর পার্শিয়াল ড্যামেজ কজড ফরটুইটাসলি বাই এ ইনসিওর্ড পেরিল। তাহলে পার্শিয়াল লস একটা হতে পারে টোটাল লস, আর একটা হতে পারে কি পার্শিয়াল লস। এই পার্শিয়াল লসটাকেই বলছে পার্টিকুলার অ্যাভারেজ। এবার পার্শিয়াল লসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে মেরিনে কি হয়, বিভিন্ন রকমের গুডস ইনশিওর করা হতে পারে একটা পলিসিতে। ধরো একটা পলিসিতে কফি এবং টোব্যাকো দুটোই ইনশিওর করা হয়েছে, তখন মানে কফির ক্ষেত্রে তার সাম ইনশিওরটা আলাদা, আবার তোমার টোব্যাকোর ক্ষেত্রেও তার সাম ইনশিওর, তার ভ্যালুটা আলাদা। তো পলিসিতে সেটা মেনশন করা থাকবে আলাদা আলাদা করে, এবং লসের ক্ষেত্রে কোন গুডসটা কতটা পরিমাণে ড্যামেজ হয়েছে সেই অনুযায়ী সেই পোর্শনে সেই রেশিওতে তার ভ্যালুটা ধরে নিয়ে সেটা মনে করা হবে যে এতটা লস হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কি ড্যামেজ টু সার্টেন কমোডিটিস মে বি কাস্টমারিলি ডেল্ট উইথ দ্য স্পেশাল ওয়েজ অন অ্যারাইভাল অ্যাট ডেস্টিনেশন পোর্টস অ্যান্ড ইন্স্যুরার্স ইউজ স্পেসিফিক ক্লজেস ইন দেয়ার পলিসিস টু ফলো সাচ কাস্টমস। মানে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, লস হলে পার্শিয়াল লসের ক্ষেত্রে ইনশিওরড কিছু স্পেসিফিক ক্লজ আছে, সেই ক্লজটা ইউজ করে থাকে। যেরকম এক্সাম্পলস, ড্যামেজড কটনস মে বি পিকড অফ দ্য বেলস, মানে বেলস অফ কটন ক্যান বি ড্যামেজড বাই ভেরিয়াস ফ্যাক্টরস। যেরকম ফায়ার হতে পারে, সেটা ওয়াটার ড্যামেজ হতে পারে, ইমপ্রপার স্টোরেজের কারণে ড্যামেজ হতে পারে। তখন সেক্ষেত্রে কি হয়, সেই ড্যামেজড পোর্শন অফ দ্য কটন কি করা হয়, রিমুভ করে নেওয়া হয় ফ্রম দ্য বেল, এবং সাউন্ড যে কটন সেটাকে রাখা হয় এবং সেটা পরবর্তীকালে ইউজ করা হয়। তো সেই যে ক্লজটাকে, এটাকে বলা হচ্ছে পিকিং ক্লজ। ঠিক আছে, আর একটা হতে পারে, আর একটা ক্ষেত্রে কি হয়, ব্যাগস অফ ড্যামেজড কফি মে বি স্কিমড বাই রিমুভিং দ্য ড্যামেজড বিনস। তাহলে স্কিমড মানে কি, ক্লিনড। কি করে ব্যাগস অফ ড্যামেজ কফি মে বি স্কিমড অর ক্লিনড বাই রিমুভিং ড্যামেজড বিনস। নেক্সট, টোব্যাকো মে বি গার্বেলড হোয়েন দ্য ড্যামেজড পোর্শন ইজ কাট অফ। তাহলে দ্য ড্যামেজ টোব্যাকো কি করা হয়, গার্বেলড অর ট্রিমড অর প্রসেসড। ঠিক আছে, তো
প্রসেস করে কি করা হয়, যে ড্যামেজ যে পার্টটা সেটাকে রিমুভ করে দেওয়া হয় টোব্যাকো লিফের, এবং যে রিমেনিং সাউন্ড পোর্শন সেটাকে ইউজ করা হয়। তো এই যে ব্যাপারগুলো, এগুলো পার্শিয়াল লসের ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, এরপর বলা হচ্ছে যে স্যালভেজ লস কাকে বলে। দেখো বলছে দ্য ড্যামেজড কার্গো ক্যান বি সোল্ড ইন ইটস ড্যামেজ স্টেট অ্যাট দ্য ইন্টারমিডিয়েট পোর্ট অ্যাট দ্য বেস্ট প্রাইস অ্যাভেলেবেল। তো এই যে ড্যামেজড কার্গো, যে কার্গোগুলোকে ড্যামেজড অবস্থায় কেটে নেওয়া হলো, সেই ড্যামেজড পোর্শনটাকে কিন্তু ইন্টারমিডিয়েট পোর্টে তার বেস্ট প্রাইস যেটা অ্যাভেলেবেল, সেই অ্যাভেলেবেল প্রাইসে সেল করা হয়। তো the settlement on the policy is made by the insurers, paying the difference between the insured value and the net proceeds of sale. This is known as salvage loss. মানে ধরো ওই পোর্শনটা যদি ড্যামেজড পোর্শন না হয়ে যদি সাউন্ড পোর্শন হতো, তাহলে তো যে ইন্টারমিডিয়েট পোর্টে বিক্রি করে যে মানে যে লাভটা হলো, তো সেই তার থেকে বেশি লাভ হতো, তার থেকে বেশি ভ্যালুতে সেটা বিক্রি করতে পারতো। তো সেটা হলো না, কারণ কি ড্যামেজ হয়ে গেছে বলে। তো এই যে ডিফারেন্সটা, মানে অরিজিনাল যে প্রাইসটা সে পেত আর যেটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে যেটা পেলো, এই যে ডিফারেন্সটা, তো সেইটাকেই বলা হচ্ছে স্যালভেজ লস। ওকে, নেক্সট আমরা দেখবো কি জেনারেল অ্যাভারেজ লস। এটা আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি, মেরিনের প্রথমের দিকে যখন চ্যাপ্টার পড়েছি তখন সেখানে পড়েছি কাকে বলছে জেনারেল অ্যাভারেজ লস। General average loss occurs when a deliberate sacrifice or expenditure is made to save the ship or cargo from a peril. This loss is then shared proportionally among all the parties who benefit from that voyage. মানে ধরো কোনো একটা ভয়েজের ক্ষেত্রে এমন একটা পেরিল হয়েছে, যে পেরিলের জন্য হয়তো দেখা যাচ্ছে যে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো তখন সেই পুরো জিনিসটাকে নষ্টের হাত থেকে বাঁচানোর জন্য কিছুটা পোর্শন স্যাক্রিফাইস করে দিচ্ছে সবাই মিলে, স্যাক্রিফাইস করে বাকি জিনিসটাকে তারা সেভ করছে। তো এই যে পোর্শনটা তারা স্যাক্রিফাইস করে দিল, সেই পোর্শনটা যে লাভটা বা সেই পোর্শনটার জন্য যে লসটা হচ্ছে, সেই লসটা কিন্তু সেই যারা ওই পোর্শন, যে যারা ওইখানে ইন্টারেস্ট হোল্ডার, তারা প্রত্যেকেই তার নিজেদের মধ্যে প্রপোর্শনালি ভাগ করে নেবে, এবং এই লসটা ইন্স্যুরেন্সে পেয়েবেল। এবার আরো কিছু এক্সপেন্স আছে, যেমন আমরা দেখবো কি সু অ্যান্ড লেবার চার্জেস। সু অ্যান্ড লেবার চার্জেস বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা কমন ল, যেটাকে আমরা বলা হয় কি ডিউটি অফ অ্যাসিওর্ড, যেখানে বলা হয় কি যে প্রত্যেকটা ইনসিওর্ডই উইল অ্যাক্ট অ্যাজ আনইনসিওর্ড। তাদেরকে এমন মনে করতে হবে যে তারা আনইনসিওর্ড, এবং সেটা মনে করে তারা রিজনেবল যত মেজার্স আছে লসটাকে মিনিমাইজ করার জন্য, তারা সেই প্রত্যেকটা মেজার্স এই ইন্স্যুরেন্স পিরিয়ডে তারা অ্যাপ্লাই করবে, যাতে এক্সপেন্স, যাতে লসটাকে মিনিমাইজ করা যায়। তো এই লসটাকে মিনিমাইজ করার জন্য তারা যে অ্যাক্টগুলো করবে, সেই অ্যাক্টের জন্য যে এক্সপেন্সটা হবে, সেই এক্সপেন্সটা কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানি পেয়েবেল, ইন্স্যুরেন্স কোম্পানি ইনসিওর্ডকে পে করে দেবে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে মানে সাম ইনসিওর্ড যাই হোক না কেন, বা ধরো তোমার এক্সেস বা ফ্র্যাঞ্চাইজ, এই সমস্ত প্রভিশনগুলো যাই মেনশন করা থাকুক, তা সত্ত্বেও কিন্তু সু অ্যান্ড লেবার চার্জ যেটা হবে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট করতে হবে। যদি বলি এই এক্সেস অ্যান্ড ফ্র্যাঞ্চাইজ কাকে বলছে, এগুলো হচ্ছে বিভিন্ন প্রভিশনস, এগুলো ইন্স্যুরেন্সে করা থাকে। কেন করা থাকে? খুব স্মল যে লসগুলো, সেই লসগুলোকে অ্যাভয়েড করার জন্য। এবারে ফ্র্যাঞ্চাইজ আর এক্সেসের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? এক্সেসটা হচ্ছে এমন একটা অ্যামাউন্ট, ধরো কোনো একটা পলিসিতে বলা রয়েছে যে সেখানে হয়তো 500 টাকা পলিসি এক্সেস, তো সেক্ষেত্রে পলিসিতে কি হবে, 500 টাকার বেশি যে ক্লেমটা সেটা পেমেন্ট হবে, 500 টাকার নিচে যে ক্লেমটা সেটা পেমেন্ট হবে না। ধরো দেখা যাচ্ছে যে ক্লেম অ্যারাইজ করেছে 2000 টাকার, আর পলিসিতে এক্সেস রয়েছে 500 টাকা, তাহলে সেক্ষেত্রে পেমেন্ট কত হবে? 1500 টাকা। ঠিক আছে, আর যদি দেখা যায় যে এক্সেস রয়েছে 500 টাকা আর ক্লেম অ্যারাইজ করেছে 400 টাকা, ক্লেম হয়েছে 400 টাকা, তাহলে কিছুই আর পেমেন্ট হবে না, কারণ এক্সেসের থেকে এক্সট্রা যে অ্যামাউন্টটা সেটাই পেমেন্ট হবে। আর ফ্র্যাঞ্চাইজ কাকে হবে? যদি ফ্র্যাঞ্চাইজ কোনো পলিসিতে বলা থাকে যে 1000 টাকা, তাহলে সেক্ষেত্রে যে ক্লেম অ্যামাউন্টটা সেই ফ্র্যাঞ্চাইজের থেকে বেশি, সেটা পুরোটাই পেমেন্ট হবে, আর যেটা ফ্র্যাঞ্চাইজি থেকে কম সেটা কিছুই পেমেন্ট হবে না। মানে ধরো ক্লেম অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা, আর
পলিসিতে বলা রয়েছে যে তোমার ফ্র্যাঞ্চাইজ হচ্ছে 1000 টাকা, তাহলে সেক্ষেত্রে ক্লেমটা পেমেন্ট হবে 2000 টাকা। যেহেতু ওটা 1000 টাকাকে এক্সিড করে যাচ্ছে, সেই ক্ষেত্রে 2000 টাকা পুরোটাই পেমেন্ট হবে। কিন্তু যদি দেখা যায় যে ক্লেমটা হচ্ছে 500 টাকা বা 1000 টাকা বা 800 টাকা, তাহলে আর কিছুই পেমেন্ট হবে না, কারণ ফ্র্যাঞ্চাইজের থেকে বেশি যে অ্যামাউন্টটা যদি হয় ক্লেম, তখন ক্লেম পুরোটাই পেমেন্ট হবে। যদি ফ্র্যাঞ্চাইজের থেকে কম হয় তাহলে আর অ্যামাউন্টটা কিছুই পেমেন্ট হবে না। কিন্তু এই সু অ্যান্ড লেবার চার্জেসের ক্ষেত্রে এই ফ্র্যাঞ্চাইজ বা তোমার এক্সেস যাই থাকুক না কেন, এগুলো কিন্তু দেখা হবে না, কারণ এই খরচাটা করা হয়েছে কেন, লসটাকে মিনিমাইজ করার জন্য। তো সেটা যাই হোক না কেন সেটা পেমেন্ট করে দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, এরপর আমরা দেখবো কি পার্টিকুলার চার্জেস। এই পার্টিকুলার চার্জেসও ওই একই ব্যাপার, লসটাকে মিনিমাইজ করার জন্য ইনশিওর যে একটা করবে তাতে যে খরচাটা হবে সেটাই হচ্ছে পার্টিকুলার চার্জেস। এবার পার্টিকুলার চার্জেস আর সু অ্যান্ড লেবার চার্জেসের মধ্যে খুব মিনিমাম একটা তোমার ডিফারেন্স আছে। যেরকম এই পার্টিকুলার চার্জেসের ক্ষেত্রে কিন্তু এই তোমার ফ্র্যাঞ্চাইজ কিংবা এক্সেস এইগুলো কিন্তু অ্যাপ্লিকেবল, এগুলো দেখে তবে সেটা পেমেন্ট হবে, যেটা সু অ্যান্ড লেবার চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এটা হচ্ছে একটা পার্টিকুলার চার্জ আর সু অ্যান্ড লেবার চার্জের মধ্যে একটা ডিফারেন্স। এরপর আমরা দেখব কি স্যালভেজ চার্জেস। এই স্যালভেজ চার্জেস কাকে বলছে, এটাও দ্য এক্সপেন্স ইনকার টু মিনিমাইজ আর লস, কিন্তু এখানে কোনো কন্ট্রাক্ট থাকছে না। এবং এই সু অ্যান্ড লেবার চার্জ এবং এই পার্টিকুলার চার্জেসের ক্ষেত্রে কিন্তু যারা এই একটা করছে তাদের সঙ্গে ইনশিওরের আগে থেকে কন্ট্রাক্ট রয়েছে যে আমার যদি কোনো রকম লস হয় তাহলে তোমরা আমাকে এই লসটা মিনিমাইজ করার জন্য এই অ্যাক্টগুলো করবে। কিন্তু স্যালভেজ চার্জেসের ক্ষেত্রে যারা স্যালভার্স মানে যারা এই একটা করছে ওই লসটাকে কমানোর জন্য, তারা কিন্তু ভলেন্টারিলি এই অপারেশনটা করছে, স্যালভেজ অপারেশনটা করছে, তাদেরকে বলা হচ্ছে স্যালভার্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিফারেন্স। নেক্সট আমরা দেখবো হচ্ছে যে ফরওয়ার্ডিং চার্জেস। ফরওয়ার্ডিং চার্জেস কাকে বলছে, যখন কোনো ধরো একটা ধরো তোমার শিপ কোনো একটা ডেস্টিনেশন পোর্টে পৌঁছানোর আগেই কোনো একটা ইনশিওর্ড পেরিলের কারণে সেটা টার্মিনেট হয়ে যাচ্ছে, তাই সেই ট্রানজিটটা টার্মিনেট হয়ে যায়, তখন একটা ইন্টারমিডিয়েট পোর্টে সেটাকে আনলোডিং করতে হয়, হয়তো সেটাকে স্টোরিং করতে হলো কিছুদিনের জন্য, তারপর আবার সেটাকে লোডিং করে কার্গোটাকে লোডিং করে ডেস্টিনেশন পোর্টে নিয়ে যাওয়া হলো। তো এই সমস্ত কাজের জন্য যে এক্সট্রা যে চার্জেসটা হচ্ছে সেই চার্জেসটাকে বলা হচ্ছে ফরওয়ার্ডিং চার্জেস, এবং এটাও ইন্স্যুরেন্সে পেয়েবেল। নেক্সট আমরা দেখবো কি এক্সট্রা চার্জেস। মানে এক্সট্রা চার্জেসের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটাও একই ব্যাপার, লসটাকে মিনিমাইজ করার জন্য ইনশিওর যে এক্সপেন্স করছে সেটাই হচ্ছে, যে এক্সট্রা এক্সপেন্স কিছু করছে সেটাই হচ্ছে এক্সট্রা চার্জেস। কিন্তু এই এক্সট্রা চার্জেস তখনই পেয়েবেল যখন কোনো অ্যাডমিসেবল ক্লেম হচ্ছে। ধরো কোনো অ্যাডমিসেবল ক্লেমই হয়নি, অথচ ইনশিওর্ড বলছে যে সে এক্সট্রা এক্সপেন্স করেছে লসটাকে মিনিমাইজ করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ক্লেমই হয়নি, আদতে কোনো লসই হয়নি, সেক্ষেত্রে কিন্তু ইনশিওরার এই এক্সট্রা এই ক্লেম পেমেন্ট করবে না, এটা পেয়েবেল হবে না। ওকে, তো আশা করি বোঝা গেল। তো আজকে এতটাই। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর চলো এর পরের পার্টে আমরা আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।